তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে কিনমো পয়জন ইউজ করে ওই ইভিল ওয়ারিয়রকে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়। কিনমো তারপরে অ্যানকাম একাডেমি ট্রায়াল দিতে পৌঁছে যায়। কিনমো সেখানে পারফরমেন্স দেখে এম্পারারকে খুশি করে দেয়। তারপরে কিন্নু তো এম্পেরিয়াল অ্যাডভাইজারের প্রশংসায় পঞ্চমুখ। প্যাট্রিয়া কিন্নুকে বলে কিছু সাল আগে এম্পেরিয়াল অ্যাডভাইজার আমার কাছে গাইডেন্সের জন্য এসেছিল। আমি তো তাকে আমার ডিসাইবল বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে কিছু বছর পরেই সে আমার থেকেও সারপ্রাইজ করে যাবে। তোমার মতে অ্যানকাম নেশন হলো পৃথিবীর সব থেকে বড় সেক্ট। যদি অ্যানকাম নেশন সব সেক্টগুলো কবজায় নিতে থাকে তাহলে আমাদের হ্যাপেলি ডেমন সেক্টের কি হবে? আমরা সার্ভাইভের জন্য কি করব? কিন্নু বলে আমাদের কাছে দুইটা অপশন, একটা হলো আমাদের সেটকে নেশনে কনভার্ট করতে হবে, অন্যটি হলো যেটা কিনা অ্যানকাম থেকে অনেক দূরে, যাতে অ্যানকাম চাইলেও আমাদের উপর অ্যাটাক করতে না পারে। দ্বিতীয় অপশন হলো আমাদের অ্যানকামের সাথে অ্যালায়েন্স করতে হবে, সেটা করলেই আমরা সার্ভাইভ করতে পারবো। এটা শুনে প্যাট্রিয়ার রাগ বেড়ে যায় এবং তার রাগের জন্য ওই পুরো এলাকা ফিস হতে থাকে। কিন্নু বলতে থাকে যে আপনি কি জানেন যে অ্যানকাম নেশনে কমন ফ্যামিলি থেকে কতজন লোক বিলং করে? প্যাট্রিয়া উত্তরে বলে 10%। কিন্নু বলতে থাকে যে 200 বছরের ভিতরে এখানে বেশিরভাগই হলো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। এখানকার গরিব লোক আরো গরিব হতে যাবে আর গ্রেট ফ্যামিলি আরো বেশি রিচ হবে। আমরা এই সুযোগের কাছে লাগিয়ে একদিন না একদিন পাবলিকের রাগ বেড়ে যাবে এবং অ্যানকামের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। তখনই আমরা সব কমন লোককে ইউনাইট করব। এটা শুনে প্যাট্রিয়া তো খেপে যায়। সে বলতে থাকে তুমি এখানে আন্দোলন করতে চাও? এরকম ভাবনা চিন্তা হলে তো তুমি আমাদের সেটকে মাটির সাথে মিশিয়ে দেবে। তোমার এইসব উল্টোপাল্টা লজিকের কারণে এর জন্য আমি তোমার ঘাট থেকে গলা আলাদা করে দেব। কিন্নু বলে একবারেই আলাদা করে দেন, আর কতক্ষণ ধরে মজা করবেন? এটা শুনে তো প্যাট্রিয়া হাসতে থাকে। আমাদের রে অবসেন্ট কমন মানুষের সাথে কানেক্টেড, তাদের দৈনন্দিন জীবন এবং মৃত্যুর সাথে। যখন অ্যাডভাইজার আমার কাছে গাইডেন্স নিতে এসেছিল ঠিক তখন আমি তাকে রে অবসেন্টের ব্যাপারে বলেছিলাম। সে আমার টিচিংয়ে অনেক খুশি হয়েছিল। কিন্নু বলে যে আপনি এই পরামর্শ এই জন্য দিয়েছিলেন কারণ আপনি অ্যানকাম নেশনের ফিউচারকে শেপ দিতে চান। অ্যানকাম যেন আমাদের হেভেনলি কাল সেক্টের প্রতিলম্বন হয়ে যায়। যখনই তারা আমাদের রে অবসেন্ট পুরোপুরিভাবে কপি করবে তারা হেভেনলি ডেমন সেক্ট হয়ে যাবে। আপনি তো দেখছি অনেক স্মার্ট। প্যাট্রিয়া বলতে থাকছেন এম্পেরিয়াল অ্যাডভাইজার আমাদের হেভেনলি ডেমন সেক্টকে ধ্বংস করবে না, সে আমাদের সেক্টকে কন্ট্রোল করতে চায়। কিন্তু তুমি এখনো অনেক ইয়ং। অ্যাডভাইজার মনে করবে ও তোমাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবে। সে যদি আমাদের রে অবসেন্ট ম্যানেজ করে নেয় তাহলে তাদের হাতে কন্ট্রোল হওয়ার কোনো আপত্তি নেই, কিন্তু সে যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু তুমি হেভেনলি অ্যাডভাইজারকে মেরে তার জায়গা নিয়ে নেবে। এটাই হলো প্যাট্রিয়ার আসল প্ল্যান। সে হেভেনলি ডেমন সেক্টকে কোনোভাবেই ধ্বংস হতে দিবে না। কিন্মো তাকে এই মাসের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এতে প্যাট্রিয়া বলতে থাকে যে এখানে 9 ড্রাগনের জি পাওয়ার জড়ো হতে থাকে। এখানে প্রত্যেকটা মাসের ভিতরে তুমি জি পাওয়ার পেতে পারো। প্যাট্রিয়া কিন্মোর জন্য চুপ বানিয়ে দেয়। প্যাট্রিয়া বলতে থাকে যে তোমার হয়তো মনে প্রশ্ন জাগবে যে আমি কেন অ্যানকাম নেশনে জয়েন করেছি। আমি অ্যানকামকে সাফ করতে চাই। আমার যত নলেজ আছে আমি সবাইকে জানাতে চাই। আমি তো নতুন এলাকাও ভিজিট করতে চাই। হয়তো তার আগে আমি মারা যেতে পারি। তাতে কি হয়েছে? আমার জায়গায় তুমি এই এলাকা উইটনেস করবা। যেমন কি একটা পাখি নিচে থাকতে সে কেবল কিছু এলাকায় উইটনেস করতে পারে, কিন্তু যখন সে উপরে ওঠে তখন পুরো দুনিয়া তার চোখের সামনেই থাকে। কিছুদিন পরে আমি আমার পজিশন থেকে ইস্তফা দিয়ে আমি হেভেনলি ডেমন সেক্টরে চলে যাব। সেখানে তোমার সেরিমনি অ্যারেঞ্জ করব। তোমার হাতে লিডারের পজিশন ছেড়ে দিব। কিন্নু বলতে থাকে যে প্যাট্রিয়া আমাদের হেভেনলি ডেমন সেক্টরে এমন কিছু রুল আছে যেগুলো কোথাও লেখা নেই, কিন্তু আমাদের সেক্টরের ভিতরে রয়েছে। যে কেউ তো আমাকে মেরে আমার পজিশন ছিনিয়ে নিতে পারে। প্যাট্রিয়া বলতে থাকে যে আমি থাকলে তোমাকে কেউ মারতে পারবে না। তুমি যদি সকলের মন জয় করতে পারো তাহলে তোমাকে কেউ মারবে না এবং মারার ব্যাপারে কেউ তো ভাববেই না। প্যাট্রিয়া তার রেসিডেন্টে চলে আসে। তার সঙ্গী বলতে থাকে যে সিক্রেট লেডি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। প্যাট্রিয়া দেখা করার জন্য বারণ করে দেয়। আমার মনের ভিতরে এমন একজন আছে যে এই পজিশন সামলিয়ে নেবে, তাকে ফিরাই দাও। সে আর কেউ না, সে ছিল সে বলতে থাকে যে এখনো পর্যন্ত তো অ্যাসেঞ্জার সেরেমনিও হয়নি। এই সিক্রেট লেডি যদি নতুন লিডারের চেয়ে যদি ভালো হয় তাহলে পজিশন তারই হওয়া উচিত। সেক্রেট লিডারকে দেখছি চ্যালেঞ্জ করতে হবে। অন্যদিকে তো হলিন ব্যাগপত্র গোছায় নিয়েছে এখান থেকে যাওয়ার জন্য। কিন্মু বলতে থাকে যে এখনো আমাদের কাছে 2 দিন সময় রয়েছে। এই 2 দিন আমি এখানে থেকে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করব। ঠিক তখনই একটা সেফাই তার সাথীকে নিয়ে ওখানে পৌঁছে যায় এবং বলতে থাকে প্লিজ একে ঠিক করে দেন। তখন সে ব্যাটেল ফিল্ডে ছিল তখন হর আর্মি তার উপর মেরর ফ্ল্যাশ করেছিল। এখান থেকে তার শরীরের অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে। কিন্নু বলতে থাকে যে তোমার বন্ধু তো অলরেডি মারা গেছে।
শরীরে যে পয়জন গেছে তার সোলকে অফেক্ট করে দিয়েছে, চাইলেও আমি তাকে ঠিক করতে পারবো না। কিনমো তাকে একটা প্রেসক্রিপশন বলে আর বলে এই পয়জনে যদি কেউ ইনফেক্টেড হয় তখন এই প্রেসক্রিপশন অনুযায়ী হপস খাওয়াই দিলে সে ঠিক হয়ে যাবে। ও সোজা এখান থেকে চলে যেতে প্রিন্সেস ইউজি সেখানে পৌঁছে যায়। সে এসে বলতে থাকে যে তোমার এই প্রেসক্রিপশনে হাজারো সোজারের জীবন বেঁচে যাবে। প্রিন্সেস ইউজিকে বলতে থাকে যে আরে গোলুমলু, তোমাকে তো এই ড্রেসে অনেক অসম লাগছে, বলো তুমি এখানে কি মতলবে এসেছো। তোরে বলতে থাকে যে আমাদের এক এল্ডার অনেকদিন যাবত অসুস্থতায় ভুগছে, তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাকে ঠিক করার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। কিন্নু মনে মনে বলতে থাকে যে আসলে এ এল্ডার। প্রিন্সেস বলতে থাকে যে তুমি কি জানো পিসন মেডাল ইনলিগাল ভাবে ক্রস করার পরেও আমার ফাদার তোমাকে কেন মাফ করেছে? কারণ সে বিশ্বাস করে যে তার মাকে তুমি ঠিক করতে পারো। কিন্নু বলতে থাকে যে আমি এতে ফেল হই তাহলে কি হবে? তখন ইউজি বলতে থাকে যে তাহলে তো তোমার ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। এখানে ইউজি একদম সিরিয়াস ছিল। অন্যদিকে আমরা রাজমাতার কামরা দেখতে পারি, ওখানে অনেকগুলো হেলার ছিল। ঠিক তখনই কিন্মু যে সেখানে যে গ্রিট করে, তো কিন্মুকে এখানে দেখে মোটেও খুশি নয়। আমরা এই ছোট বাচ্চার কাছে মাদার হিলাসকে ছেড়ে দিতে পারি না। প্রিন্সেস ইউজি কিছু বলবে তার আগে এম্পারারের মাদার বলতে থাকে যে এল্ডার শাহ একই কথা বলেছিল, কিন্তু সে প্রমাণিত হওয়ার সাথে সাথে তার জীবনও হারাতে হয়েছে। তুমি তোমার অ্যাবিলিটি শো করো। তো কিনমো গ্র্যান্ড টুমের সুতার ইউজ করে এম্পারারের মায়ের পালস চেক করতে থাকে এবং একটা নেডলেসের ইউজ করে খানিকটি রক্ত টেস্ট করতে থাকে। কিনমো তার ব্লাড হেভিলি আই দিয়ে চেক করতে থাকে। কিনমো দেখতে পায় ব্লাডের ভিতরে অনেক ইনসেক্ট রয়েছে। কিনমো ইউজিকে বলে গ্র্যান্ডমাদারকে তো কেউ পয়জন দিয়েছে, একে বলা যায় থান্ডেন ফোর ভ্যালাম। বলতে থাকে যে এটা এমন একটা পয়জন, যদি এর একটা পয়জনের ওষুধ দেওয়া হয় সেই ওষুধ মিলে আরেকটা পয়জনের সৃষ্টি হয়ে যায়। ইউজি বলতে থাকে যে এই কারণে হয়তো বা সব হিলার আমার গ্র্যান্ড মাদারের চিকিৎসা করছে ঠিক ততই সে যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তখনই মাদার এমপ্রেস কিন্মুকে জিজ্ঞাসা করছেন বলো তুমি এই পয়জনের ব্যাপারে কিভাবে জানলে? কিন্মু বলতে থাকে যে আমার এক ফ্যামিলি এল্ডার এ সম্পর্কে বলেছিল। ঠিক তখনই এক হিলার বলতে থাকে যে 100,000-fold ভেনাম তো জেড ফেস পয়জনস কিং ক্রিয়েট করেছিল, তাকে তো কেউ দেখে, যে কারণে তো আমরা আপনাকে কিওর করতে পারবো না, আমাদেরকে মাফ করে দিন। কিন্মু মনে মনে বলতে থাকে যে পয়জন কিং এক ভয়ঙ্কর পয়জন ক্রিয়েট করেছিল, কিন্তু এ পয়জন তো আমি আমার গ্র্যান্ডফাদার ঘরের ভিতরে দেখেছিলাম। তুজি বলতে থাকে যে পয়জন কিন্তু গায়েব হয়ে গেছে, এটা বলা যায় যে এবং তার ডিসাইপলের পিছনে অনেক শত্রু লেগে গিয়েছিল। 200 বছরের ভিতরে পয়জন কিং এর তো কোনো খোঁজই নেই, কিন্তু যখন আমি টাসুতে গিয়েছিলাম তখন আমি পয়জন কিংকে দেখেছিলাম। কিন্তু মনে মনে বলতে থাকে এরা হয়তো আমার গ্র্যান্ডপা মার্কসের ব্যাপারেই কথা বলছে। আমি ছোটকাল থেকেই দেখে আসছি সে সবসময় তার চেহারার উপর মাস্ক লাগিয়ে থাকে, আমি তো তার আসল চেহারা কখনোই দেখিনি। গ্র্যান্ডপা মেডিসিন তো দাসুর বাইরে কখনো পা রাখেনি, কিন্তু সে এমপ্রেসকে পয়জন কিভাবে দিয়েছে? কিন্মু বলতে থাকে যে আমি এই পয়জনকে কেয়ার করতে পারবো, কিন্তু তার আগে আমার কিছু কথা জানার আছে। এই পর্যন্ত আপনাকে কোন কোন মেডিসিন দেওয়া হয়েছে সব কিছুর রেকর্ড চাই, এবং সাথে সাথে আমার 1023 জন সার্ভেন্টের প্রয়োজন হবে। 1023টি বোর্ড এবং সাথে 1023টি ব্যাঙের প্রয়োজন পড়বে। এটা শুনে তো সবাই শক্ট হয়ে যায়, এ কিভাবে 1000 সার্ভেন্ট এবং ব্যাঙ এবং উডেন বোর্ড দিয়ে কিভাবে পয়জন কিওর করবে? এ মনে হয় কোনো চালবাজি করছে। তখনই এমপ্রেস সবকিছু আনার জন্য হুকুম দিয়ে দেয়। এম্পায়ার সোজাররা তো ব্যাংক কালেক্ট করতে বিজি হয়ে যায়, অন্যদিকে সব সার্ভেন্টরা ইন অ্যান্ড বোর্ড নিয়ে ওখানে হাজির হয়। কিন্তু ওই মেটসগুলোর পজিশন চেঞ্জ করা শুরু করে দেয়। অন্যদিকে প্রিন্সেস ইউজি বলতে থাকে যে এই প্লেটগুলো সব ভেনামকে রিপ্রেজেন্ট করে। এখানে কিন্তু ইন অ্যান্ড ফরমেশন জোরে দেখতে চাই যে কোন মেডিসিন দিলে 1004 ভেনাম কিওর হবে। এম্পিরিয়াল হিলার বলতে থাকছেন কিনমো 1023 যদি কোর্প টক্সিনকে চিনতে পারে তাহলে সে তার অ্যান্টিডোট দিতে পারবে। এখানে একটাই টক্সিন আছে যেগুলো বাকি 1000 পয়জনকে অ্যাক্টিভ রাখছে, তাকে যদি শেষ করা যায় তাহলে সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অন্যদিকে আমরা ইউজিকে চিন্তিত দেখতে পাই, কিনমো অনেকগুলো প্লেয়ার্স এখানে ওখানে চেঞ্জ করেছে থাকে। তো ফাইনালি কিনমো সম্পূর্ণভাবে একটা ইন অ্যান্ড ফরমেশন ক্রিয়েট করে ফেলে এবং আসল কালপিটকে খুঁজে পায়। এটা দেখে তো সবাই তো শকড হয়ে যায়, যদি ইন অ্যান্ড এনার্জি যদি প্রপারলি ব্যালেন্স করা যায় তাহলে 1004 ভ্যালাম নিজে নিজে নিউট্রালাইজ হয়ে যাবে। তারা বলতে থাকে যে এই ছেলে তো হাজারো বোর্ড চেঞ্জ করে এই পয়জনকে কিওর বের করেছে, একে যতই প্রশংসা করা যায় ততই যেন কম হয়ে যায়। কিন্নু এবার তার ফাইনাল প্রেসক্রিপশন রেডি করে ফেলে, যার উপাদানগুলো ছিল একদমই সিম্পল। তারা বলতে থাকে যে এল্ডার শাওয়ের মৃত্যু তো আপনার সামনে হয়েছিল, তার তো সৌভাগ্যের ব্যাপার। কিন্নু এবার তার স্কিল ব্যবহার করা শুরু করে যায়। এমপ্রেস তো সবকিছু অবজার্ভ করতে থাকে।
অন্যদিকে ইউজি বলতে থাকে যে রাখাল তোর তো কোনো ফার্নেসেরই প্রয়োজন পড়ছে না, বিনা ফার্নেস থেকেই তো তুই রিফাইন করে ফেলেছিস। এলারা বলতে থাকে যে তিনি ওয়াটার অ্যান্ড ফায়ার অ্যাট্রিবিউট দিয়ে তার ভাইটাল এনার্জি স্টার পিল গুলো রিফাইন করছে। এটা তো ড্রাগন টাইজার ফ্যানের যে টেকনিক, এটা তো 200 সাল আগেই লস্ট হয়ে গিয়েছিল। তারা কিন্নুকে রেসপেক্ট পেশ করতে থাকে। কিন্নু বলতে থাকে যে টেনশন নিও না, আমিও তোমাদের এই টেকনিক গুলো শিখিয়ে দেবো। এবার কিন্নু রিফাইন করা পিল এমপ্রেসকে খাওয়ানো হয়। কিছুক্ষণ পরে তার বডি থেকে অনেক রেড ওলা অ্যান্ড ব্ল্যাক ওলা রিলিজ হতে থাকে। সব পয়জনাস ইনসেক্ট গুলো এক এক করে বেরোতে থাকে। কিন্নু যে ব্যাং আনার কথা বলেছে সে ব্যাংগুলো ইনসেক্টকে এক এক করে খেতে শুরু করে। কিন্নু এখানে একটা আলাদা ইনসেক্ট দেখতে পায় যেটা কিনা ব্যাংও খেতে পারছে না। কিন্নু বুঝতে পারে এটাই হলো আসল কালপিট। সিন শিফট হয়ে আমরা রাতে দেখতে পাই এমপ্রেস মাদা কিন্নুর সাথে হাঁটতে এসেছিল। তিনি কিন্নুকে বলেন তোমার স্কিল থেকে আমার একজনকে মনে পড়ে যায়, তার নাম হলো জেড ফেস পয়জন কিং। কিন্নু জিজ্ঞাসা করে আপনি কি তাকে চেনেন? তো এমপ্রেস মাদার উত্তরে বলে যায় যখন আমার হাজবেন্ড মানে লেট এম্পারার মারা গেছিল তখন তার সাথে আমার পরিচয় হয়। আমি পুরোপুরিভাবে তার ভালোবাসায় গ্রেপ্তার হয়ে গেছিলাম। সেই জামানায় ছিল সে একজন হ্যান্ডসাম পুরুষ যার সৌন্দর্য দেখে সব মেয়েরাই মুগ্ধ হয়ে যেত। সেই যে পয়জন কিং সেটা আমরা কেউই জানতাম না। তার মাস্কের পিছনে তার আসল চেহারা, তার মুখোশের পিছনে আসল চেহারা সবসময় লোকেরা। অনেক মেয়ে তো তার প্রেমে পড়ে গেছিল। সে সকলের মন ভেঙে দেয়। পয়জন কিং তার একটা ডিসাইবল বানিয়েছিল, তাকে ইয়ন জিং দা পয়জন কিং নামে সবাই চেনে। সে সকলের সামনে পয়জন কিং এর পরিচয় ফাঁস করে দেয়। তাতে অনেক সেট তাকে মারার জন্য উঠে পড়ে লাগে। আমি এবং অন্য মেয়েরা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সে সবাইকে ছেড়ে চলে যায়। এসব শুনে তো কিন্নু মনে মনে বলতে থাকে যে গ্র্যান্ডপা মার্কস এবং এমপ্রেস মাদারের সাথে একটা লাভ রিলেশন ছিল। জানতাম না যে আমার গ্র্যান্ডপা মার্কস এতটা রোমান্টিক, যে 1000 ভেড়া আমাকে এত বছর ধরে কষ্ট দিয়েছে। আমি জানতামই না সে পয়জন আর কেউ না, আমার ভালোবাসার মানুষটি সৃষ্টি করেছে। কিন্নু বলতে থাকেছেন আমার গ্র্যান্ডপাকে আপনাকে পয়জন দিয়েছে? উত্তরে সে বলে না, সে তো এমনটা করতেই পারে না। এই কাজ হলো তার ডিসাইপল ইয়ান চিং এর, যে কিনা এম্পেরিয়াল অ্যাডভাইজারের কথা মতন কাজ করে। তার নির্দেশে আমাকে পয়জন দিয়েছিল। অন্যদিকে আমরা ইয়ন জিং এর ইনসাইট তার কাছে এসে সমস্ত কিছু দেখিয়ে দেয় কিভাবে কিন্নু এমপ্রেস মাদারের পয়জন কিওর করেছে। সে অ্যাডভাইজারকে বলে যে আপনার নতুন ডিসাইপল এসে গেছে, সে তো আমাদের কাজের উপর পানি ঢেলে দিয়েছে, মনে হয় তো আবার করে নতুন করে আবার পয়জন দিতে হবে। অ্যাডভাইজার তার জন্য বারণ করে দেয় এবং বলতে থাকে যে তার সাথে আমার কোনো জাতির দুশ্মন নাই, সে তো আমার কাজে নাক গলা ছিল, যে কারণে বাধ্য হয়ে তাকে আমার পয়জন দিতে হয়েছে। রানীমা আমার পরিবর্তনের সাথে সাথে আমার চিন্তা ভাবনারও বিরোধিতা ছিল। তিনি তার ছেলের সিংহাসন রক্ষা করার জন্য আমার কাজে বিরোধিতা করছিল, যে কারণে বাধ্য হয়ে তাকে আমার পয়জন দিতে হয়েছে। আমি তো তাকে শেষ করতে চাই না, আমি চাই সে যেন রাজনীতি থেকে দূরে থাকে। তাকে পয়জন দেওয়ার কারণে এম্পারার সংশোধনের কাজে মনোযোগ দিতে পারে। কিছু সেক্ট আমাদের সাথে অ্যালায়েন্স করেছে আর কিছু সেক্ট আমাদের বিরোধিতা করছে। অন্যদিকে কিন্নু বলতে থাকে যে আপনি জানতেন যে ইয়ন জিং আপনাকে পয়জন দিয়েছে, তারপরেও এম্পারার কোনো অ্যাকশন কেন নেননি? এমপ্রেস বলতে থাকে যে এম্পারারও জানতো যে অ্যাডভাইজারই আমাকে পয়জন দিয়েছে। তিনি দেখেন যে অ্যাডভাইজারের প্রত্যেকটা ভাবনায় পরিবর্তন আনছে। সেটা দেখে তিনি অ্যাডভাইজারের উপর অ্যাকশন নেওয়ার বদলে আমাকে কিওর করার উপরে খেয়াল দেন। তো বলো পয়জন কিং কেমন আছে? কিন্নু বলে যে সে এখন তো গ্রেট দাসতে রয়েছে। যেটা শুনে তো এমপ্রেস ইমোশনাল হয়ে যায়। সে বলতে থাকে যে তিনি কি তোমাকে এখানে পাঠিয়েছেন আমাকে হিল করার জন্য? সে কি এখনো আমাকে ভালোবাসে? এইসব প্রশ্নের উত্তর তো কিন্নুর কাছে ছিল না। সে এইটা জানতো যে এল্ডার মার্কসও এখনো এমপ্রেসকে ভালোবাসে। এমপ্রেস কিন্নুকে বলেন যে এবার থেকে তোমাকে সাবধান থাকতে হবে, তুমি তার পয়জনকে ফেল করে দিয়েছো, যে কারণে ইয়ং পয়জন কিং তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। অন্যদিকে ইয়ন জিং অ্যাডভাইজারকে বলে যে আপনি ভবিষ্যতে পরিকল্পনা সম্পর্কে ভাবেন আর আমি পুরনো শত্রুদের সম্পর্কে ভাবি। আপনি সতর্ক থাকবেন, আপনার ইনজুরি আমি অনেকটাই হিল করে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমাকে বাইরে যেতে হবে, কারণ আমি আমার জুনিয়রের সাথে দেখা করতে চাই। তুমি এমপ্রেস মাদারের সামনে যাবে না, সে জানে যে তার জুনিয়র এখানে এসেছে। তুমি তার ক্ষতি করতে পারো, যে কারণে এমপ্রেস তোমার জন্য জাল বিছিয়ে রেখেছে। সে বলতে থাকে যে আপনার কথাই তো আমি তাকে পয়জন দিয়েছি, আমি তো এখানে ইনোসেন্ট। উত্তরে অ্যাডভাইজার বলতে থাকে যে তুমি তাদের প্রেম কাহিনী সম্পূর্ণ হওয়ার আগেই তুমি তার পরিচয় ফাঁস করে দিয়েছো, যে কারণে তাদের প্রেম কাহিনী অসম্পূর্ণ থেকে গিয়েছে। এমপ্রেস মাদা তোমাকে মারার জন্য দুইবারও ভাববে না। পরের দিন থেকে এম্পেরিয়াল একাডেমির ক্লাস শুরু হবে। প্রথম লেসন হবে তলোয়ারবাজির উপর। যখনই সবাই হলের ভিতরে প্রবেশ করে সেখানকার দরজা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ছোট সি পাওয়ার দিয়ে সবার উপর অ্যাটাক শুরু হতে থাকে। সব ডিসাইপল তো যেমন তেমন ভাবে নিজের যান বাঁচাতে থাকে।
ওখানে তো কিন্ময় একাই বেঁচে যায়, আর কিন্ম দেখছেন যে তলোয়ারবাজির সুপারভাইজার আর কেউ না, হেভেনলি কাল সেক্টর 360 হলের মাস্টার, যার নাম কিনা জিয়ান সাংচেং। কিন্ম তাকে ট্রায়ালে হারিয়ে দিয়েছিল। মাস্টার জিয়ান সবাইকে বলতে থাকে যে হানগুন হল তলোয়ারবাজি শেখার হৃদয়, তোমরাই আসতে আমি এখানে তলোয়ারবাজির মহল সৃষ্টি করেছি। কেউ আমাকে বলতে পারবে যে হানগুয়াং মানে কি? তখনই কিউন বলতে থাকে যে অ্যাকসেন্ট যখনই তলোয়ারকে পাজেস করে তখন তাকে হাংহং বলা যায়। না তুমি তলোয়ারকে দেখতে পারবা, না তুমি তলোয়ারকে অনুভব করতে পারবা। এ সোর যে কোনো অবজেক্টের ভিতরে যেতে পারে, তবুও কোনো চিহ্ন রাখে না। এই দুনিয়ায় কেবল একজনই এই লেভেল অ্যাচিভ করেছে, যাকে সোটসেন অফ হাংওয়ান নামে সবাই চেনে। আসলে সে এখানে ভিলেজ চিফের কথা বলছে। কিন ওয়েন জিজ্ঞাসা করে আমাদেরকে এই লেভেলে পৌঁছাতে কি করতে হবে। উত্তরে সে বলতে থাকে যে কিছুক্ষণ আগে আমি যে তোমাদের সোটসি দিয়ে অ্যাটাক করেছিলাম, তোমরা কেউ সেটা ম্যানেজ করতে পারো না, এখানে কেবল একজনই পেরেছে। তোমাদেরকে আবার বেসিক সোর্ড মুভ প্র্যাকটিস করতে হবে। বেইয়ান বলতে থাকে যে সেটা তো আমরা ছোটবেলা থেকে করে এসেছি। তোরে মাস্টার বলতে থাকে যে আমি এমন একজনকে চিনি যে কিনা তার লেভেলে এই বেসিক সোর্ড মুভ দিয়ে আমাকে হারিয়ে দিয়েছিল। এখানে সে কিন্মুর কথাই বলছে। এবার মাস্টার জিয়ান সবাইকে একটা করে টাস্ক দিয়ে ওখানে কিন্মুকে আলাদাভাবে ডেকে নেয়। যখন কিন্মুর নাম ধরে ডাক দেয় সবাই তো হয়রান হয়ে যায়। এরই সাথে আমাদের এ পর্ব এখানেই শেষ হয়ে যায়।